আসসালামু আলাইকুম। অভিনন্দন আমার গল্পের চ্যানেল ফারজানা আহমেদে। আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেলের ষষ্ঠ পর্ব। হাজারি ঠাকুর এতদিন এখানে কাজ করিতেছে, কখনো মুখ দিয়ে এই কথা বাহির করে নাই যে ট্রেনের সময় হইয়া গেল। অনেক সময় ট্রেনের সময় না হইলেও ইহারা মিথ্যা বলিয়া ধোঁয়া তুলিয়া দেয়, যাহাতে খরিদ্দার ব্যস্ত হইয়া পড়ে। অধিকাংশই পাড়া গেয়ে লোক, রেলের টাইম টেবিল মুখস্থ করিয়া তাহারা বসিয়া নাই। ইহাদের ধাঁধা লাগাইয়া দেওয়া কঠিন কাজ নয়, মতি চাকরকে শেখানো আছে। সেই সময় বুঝিয়া রেলগাড়ির ধোঁয়া তুলিয়া দিবে। আজ 5 বছর হাজারে দেখিয়া আসিতেছে এই ব্যাপার। নিজের হোটেল যখন সে খুলিবে, ব্যবসাতে লাভ করিবার জন্য এসব হীন ও নিচু কৌশল সে অবলম্বন করিবে না। ন্যায্য পয়সা লইবে, ন্যায্য মতো পেট ভরিয়া খাইতে দিবে। এইসব নিরীহ পল্লীবাসী রেলযাত্রীদের ঠকাইয়া পয়সা না লইলে যদি তাহার হোটেল না চলে, না হয় নাই চলিল হোটেল। ফাঁকি দেওয়া যায় না হাটুরে খরিদ্দারদের। আজ মদনপুরের হাট, এখানকারও হাট। পাড়াগা হইতে দুধ ও তরকারি লইয়া বহু লোক আসে, তাহারা অনেকে এখানে খায়। বারবার যাতায়াত করিয়া তাহারা চালাক হইয়া গিয়াছে। মতি চাকর প্রথম প্রথম 2-1 বার ইহাদের উপর কৌশল খাটাইতে গিয়া বেকুব বনিয়াছে। তাহারা বলে, হোক হোক গাড়ির ঘণ্টা, লাও তুমি, না হয় পরের গাড়িটায় যাবানি। তা বলে সারাদিন খাবার পরে ভাত ফেলে উঠতে তো পারিনি, হেদেলেই এসো। আর 2 হাতা ডাল। ও ঠাকুর! হাটুরে লোকজন খাইতে আসিতে আরম্ভ করিল। বেলা 1টা। ইহাদের জন্য আলাদা বন্দোবস্ত। ইহারা চাষা লোক, খায় খুব বেশি। তাছাড়া খুব শৌখিন রকমের খাদ্য না পাইলেও ইহাদের ক্ষতি নাই, কিন্তু পেট ভরা চাই। সাধারণ বাবু খরিদ্দারদের জন্যে যে চাল রান্না হয় ইহাদের সে চাল নয়। মোটা নাগরা চালের ভাত ইহাদের জন্য বরাদ্দ, ফ্যান মিশানো ডাল ও একটা চচ্চড়ি। ইহাদের সাধারণত দেওয়া হয় চিংড়ি মাছ বা কুচা মাছ। পোনা মাছ ইহাদের দিয়া পারা যায় না। চুচিংড়ি কিছু বেশি দিতেও গায়ে লাগে না। ইহাদের মধ্যে অনেক সময় হাজারের নিজের গ্রামের লোকজনও থাকে, তাহাদের মুখে বাড়ির খবর পাওয়া যায়। কিন্তু আজ তাহার গ্রাম হইতে কেহ আসে নাই। রতন ঠাকুর নাই। একা হাতে এতগুলি লোকের রান্না ও পরিবেশন করিয়া হাজারে নিতান্ত ক্লান্ত দেহে যখন খাইতে বসিবার জোগাড় করিতেছে, তখন বেলা প্রায় 3টার কম নয়। পদ্মঝি অনেকক্ষণ পূর্বেই থালায় ভাত বাড়িয়া লইয়া চলিয়া গিয়াছে। বেচচক্কতি গদিতে বসিয়া এবেলার ক্যাশ মিলাইতেছেন। এই সময় পাশের হোটেলের বংশীধর ঠাকুর আসিয়া বলিল, ও ভাই হাজারি, 2টো ভাত হবে? বংশীধর মুদিনীপুর জেলার লোক, তবে বহুকাল রানাঘাটে থাকায় কথার বিশেষ কোনো টান লক্ষ্য করা যায় না। সে বলিল, আমার এক ভাগ্নে এসেছে হঠাৎ, এখন এই 3টের গাড়িতে। আজ হাটবার, হাটুরে খদ্দেরদের দল সব খেয়ে গিয়েছে, আমাদের খাওয়াও চুকেছে। তাই বলে দেখে আসি যদি। হাজারি বলিল, হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দাও গিয়ে, ভাত যা আছে খুব হয়ে যাবে। বংশীধরের ভাগ্নে আসিল। চমৎকার চেহারা, 18-19-এর বেশি বয়স নয়। তাহাকে আসন করিয়া ভাত দিতে গিয়া হাজারি দেখিল, ডেকচিতে যা ভাত আছে তাহাতে দুজনের কুলায় না। বংশীধরের ভাগ্নিটি পল্লীগ্রামের স্বাস্থ্যবান ছেলে, নিশ্চয়ই 2টি বেশি ভাত খায়। তাহারই পেট ভরিবে কিনা সন্দেহ। হাজারি উহাকেই সব ভাতগুলি বাড়িয়া দিল। ডাল তরকারি যাহা ছিল তাহাও দিল। সে খাইতে খাইতে বলিল, মাছ নেই? না বাবা, মাছ সব ফুরিয়ে গিয়েছে। আজ এখানকার হাটবার, বড্ড খদ্দেরের ভিড়। মাছের টান, ডাল তরকারির টান, সবেরই টান। তোমার খাওয়ার বড্ড কষ্ট হলো বাবা, তো বসো, 2 পয়সার 2 আনিয়ে দিই। না না থাক, আপনার 2 আনতে হবে না। না না বাবা, বসো। বংশীধরের ভাগ্নে যা, আমার ভাগ্নেও তাই। পাশাপাশি হোটেল, এতদিন কাজ করছি। হাজারেই নিজে গিয়া 2 আনিয়া দিল। ছেলেটি জিজ্ঞাসা করিল, আচ্ছা মামা, এখানে কোনো চাকরি খালি আছে? কি চাকরি বাবা? এই ধরুন হোটেলের রাঁধুনিগিরি কি এমনই কাজের চেষ্টায় ঘুরছি। এখানে কিছু হবে মামা? মামা বলিয়া ডাকিতে ছেলেটির উপর হাজারের কেমন স্নেহ হইল। সে একটু ভাবিয়া বলিল, না বাবা, আমার সন্ধানে তো নেই। কিন্তু একটা কথা বলি, হোটেলের রাঁধুনিগিরি করিতে যাবে কেন তুমি? দিব্যি সোনার চাঁদ ছেলে, এই লাইনে বড় কষ্ট। ইয়ে তোমাদের লাইন নয়। পড়াশোনা কতদূর করেছ? ছেলেটি অপ্রতিভের স্বরে বলিল, না মামা, বেশি করিনি। আমাদের গায়ের ছাত্রবৃত্তি স্কুলের 4th ক্লাস পর্যন্ত পড়েছিলাম। তারপর বাবা মারা গেলেন, আর লেখাপড়া হলো না।
তোমার নামটি কি? শ্রী নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। হঠাৎ একটা চিন্তা বিদ্যুতের মতো হাজারের মনের মধ্যে খেলিয়া গেল। চমৎকার ছেলেটি, ইহার সঙ্গে টেপির বিবাহ দিলে বড় সুন্দর মানায়। কিন্তু তাহা কি ঘটিবে? ভগবান কি এমন পাত্র টেপির ভাগ্যে জুটাইয়া দেবেন? ছেলেটি খাওয়া শেষ করিয়া উঠিয়া বলিল, আপনার খাওয়া হয়েছে মামা? এবার খেতে বসবো বাবা। আমাদের খাওয়া এই রকম, বেলা 3টে এদিকে বড় একটা মেটে না। সেই জন্যই তো বলছি বাবা, এইসব ছ্যাঁচড়া লাইন তোমাদের জন্য নয়। এসব রান্না কাজ বড় ঝঞ্ঝাটের কাজ। ছেলেটি একটু হতাশ সুরে বলিল, তবে কোন লাইন ধরবো বলুন মামা? কত জায়গায় ঘুরে বেরিয়ে দেখলাম, আজ 6 মাস ধরে ঘুরছি, কোথাও কিছু জোটাতে পারিনি। আপনি বলেছেন রাঁধুনির কাজ কলকাতায় একটা হোটেলের বাইরে লেখা ছিল, 2জন চাকর চাই। আমি গিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা করলাম। বললে কি? আমি বললাম চাকরের কাজ খালি আছে দেখে এসেছি। বললে তুমি ভদ্রলোকের ছেলে, এই কাজ তোমার জন্য নয়। কত করে বললাম, কিছুতেই নিলে না। হাজারি অবাক হইয়া শুনিতেছিল, বলিল, বলো কি? তারপর শুনুন, কোথাও চাকরি জোটে না। কলকাতার শেষকালে খেতে পাইনে এমন হলো। 2-1 দিন তো না খেয়েই কাটলো। তারপর ভাবলাম আমার এক মামা রানাঘাটে হোটেলে কাজ করেন, সেখানে যাই। তাই আজ এলাম। উনি আমার আপন মামা নয়, মায়ের জ্ঞাতি ভাই। তা এখানেও আপনি বলছেন এই লাইন আমার জন্য নয়। তবে কোথায় যাব আর কী বা করব? ছেলেটির হতাশ সুর এবং তাহার দুঃখ কষ্টের কাহিনী হাজারের মনে বড় লাগিল। সে তখনও ভাবিতেছিল, আহা ছেলে মানুষ, আমার বড় ছেলে সত্য বেঁচে থাকলে এতদিন এত বড় হইতো। টেপির সঙ্গে ভারী মানায়, সোনার চাঁদ হেন ছেলে। টেপি কি আর সে অদেষ্ট করেছে? নাই বা হলো চাকরি। ও গিয়ে টেপিকে বিয়ে করে আমার বড় ছেলে হয়ে আমার গায়ের ভিটেতে গিয়ে বসুক। ওকে কোনো কষ্ট করতে হবে না, আমি নিজে রোজগার করে ওদের খাওয়াবো। জমি জমাও তো আছে কিছু। খাওয়া শেষ করিয়া বংশীধরের ভাগিনীটি চলে গেল বটে, কিন্তু হাজারের প্রাণে যেন কি এক অনির্দেশ্য নতুন সুরের রেশ লাগাইয়া দিয়া গেল। তরুণ মুখের ভঙ্গি, তরুণ চোখের চাহনি হইতে এত প্রেরণা পাওয়া যায়। জীবনে এইসব নবীন অভিজ্ঞতা হাজারের। বৈকালে চূর্ণির ধারের গাছতলায় নির্জনে বসিয়া সে কত স্বপ্ন দেখিল, নতুন সব স্বপ্ন। টেপির সহিত বংশীধরের ভাগিনীটির বিবাহ হইতেছে, বাধা কিছুই নাই, তাহাদেরই পাল্টি ঘর। টেপির ক্ষুদ্র কোমল হাতখানি নরেনের বলিষ্ঠ হাতে তুলিয়া দিয়াছে। 2 হাত একত্র মিলাইয়া হাজারি মেয়ে জামাইকে আশীর্বাদ করিতেছে। টেপির মার চোখ দিয়া আনন্দে জল পড়িতেছে। কি সুন্দর সোনার চাঁদ জামাই! কেন সে হোটেলে রাঁধুনিগিরি করিতে যাইবে ছেলে বয়সে? হাজারের নিজের হোটেলে জামাই থাকিবে ম্যানেজার, চক্কতি মশাইয়ের মতো গদিতে বসিয়া খরিদ্দারকে টিকিট বিক্রয় করিবে, হিসাবপত্র রাখিবে। দ্বিগুণ খাটিবার উৎসাহ আসবে হাজারের। জামাইও যা, ছেলেও তাই। অত বড় অত সুন্দর উপযুক্ত ছেলে, টেপের সারা জীবনের আনন্দ ও সাধের জিনিস। ওদের দুজনের মুখের দিকে চাহিয়া সে প্রাণপণে খাটিবে। 3 মাসের মধ্যে হোটেল দাঁড় করাইয়া দিবে। বেলা পড়িল, চূর্ণির খেয়ায় হোটেল পারাপার হইতেছে। যাহারা শহরে কেনাবেচা করিতে আসিতেছিল, এই সময় তাহারা বাড়ি ফিরে। একবার কুসুমের সঙ্গে দেখা করিয়া হোটেলে ফিরিতে হইবে। গাছতলায় বসিয়া আর বেশিক্ষণ আকাশকুসুম ভাবিলে চলিবে না। রতন ঠাকুর সম্ভবত এ বেলায়ও দেখা দিতেছে না, তাহাকে একাই সব কাজ করিতে হইবে। কিন্তু সত্যিই কি আকাশ কুসুম? হোটেল তাহার হইবে না? টেপির সঙ্গে ও ছেলেটির? যাক, বাজে ভাবনার দরকার নাই, দেরি হইয়া যাইতেছে। পদ্মজি বৈকালের দিকে হাজারিকে বলি, হ্যাঁ গো ঠাকুর, আজ মাছের মোড়োটা কি হলো গে? আজ তো কর্তাবাবুর জ্বর, তিনি বেলা 11টার মধ্যেই চলে গিয়েছেন। অত বড় মোড়োটার কি একটা টুকরো চোখে দেখতে পেলাম না। হাজারি মাছের মুড়োটা লুকাইয়া কুসুমকে দিয়া আসিয়াছিল। বড় মাছের মুড়ো সাধারণত কর্তার বাসায় যায়, কিন্তু আজ কর্তার অসুখ, তিনি বেশিক্ষণ হোটেলে ছিলেন না। মুড়োটা পদ্মজি নিজের বাড়ি লইয়া যাইত। হাজারি কখনো মুড়ো নিজে খায় নাই, রতন ঠাকুর খাইয়াছে। পদ্মজি তো প্রায়ই লইয়া যায়। হাজারির দাবি কি থাকিতে পারে না মুড়োর উপর? তাই সে সেটা কুসুমকে দিয়া আসিয়াছিল। যখন ছুটি করিয়া চূর্ণির ঘাটে বেড়াইতে যায় তখন। পদ্মঝিয়ের প্রশ্নের উত্তরে হাজারি বলিল, কেন গা পদ্ম দিদি, এতক্ষণ পরে মরুর খোঁজ হলো? এতক্ষণ পরেই হোক আর যতক্ষণ পরেই হোক, কি হলো মরুটা? আমায় কি একদিন খেতে নেই? তোমরা তো সবাই খাও, আমি আজ খেয়েছি।
কই, মুরুর কাঁচা চোখটা তো কিছুই দেখলাম না, কোথায় বসে খেলে? হাজারি বিব্রত ভাব পদ্মঝিয়ের চোখ এড়াইল না। সে চড়া গলায় বলিল, খাওনি তুমি, খেলে কিছু বলতাম না, তুমি সেটা লুকিয়ে বিক্রি করেছ। কেমন, ঠিক কথা কি না? চোর, জুয়া চোর কথাকার, হোটেলের জিনিস নুকিয়ে নুকিয়ে বিক্রি। আচ্ছা, তোমার চুরির মজা টের পাওয়াচ্ছি, আসুক কর্তা। হাজারি বলিল, না পদ্মদিদি, বিক্রি করব কাকে? রাধামুরু কে নিবে? সত্যি আমি খেয়েছি। আবার মিথ্যা কথা? আমি এতকাল হোটেলে কাজ করে হাতে ঘাটা পরিয়ে ফেলুম, মাছের মুড়োর কাটা চুটকা আমি চিনি নে? অত বড় মুড়োটা 4 আনা রকম বিক্রি করনি, জমা দাও সে পয়সা গদিতে, ওবেলা নইলে দেখো কি হাল করি কর্তার সামনে। আচ্ছা নিও, 4 আনা পয়সা আমি দেব, একটু মুড়ো খেয়ে যদি দাম দিতে হয় তাও নিও। পদ্মঝি একটুখানি নরম হইয়া বলিল, তাহলে বেঁচেছিলে ঠিক না পদ্মদিদি? তবে কি করলে ঠিক করে বলো, তোমার তো পয়সা পেলেই হলো, সেই খোঁজে তোমার কি দরকার? দরকার আছে তাই বলছি, কোথায় গেল মরুটা? বলো, নইলে কর্তার সামনে তোমার অপমান করব। বলো এখনো। আমি খেয়েছি। আবার আমার সঙ্গে চালাকি করে তুমি পারবে ঠাকুর? আমি এবার বুঝতে পেরেছি মরু কোথায় গেল। তোমার সেই হাজারে জানে পদ্মঝি কি বলিতে যাইতেছে। সে পদ্মঝিয়ের মুখের কথা চাপা দেবার জন্য তাড়াতাড়ি বলিল, পদ্মদিদি, তোমাদের খেয়ে পরে মানুষ হচ্ছে গরিব বামন, কেন আর ও সামান্য জিনিস নিয়ে ভকাঝকা করো? এ কথায় পদ্মঝি নরম না হইয়া বরং আরও উগ্র হইয়া উঠিল। বলিল, নিজে খেলে কিছু বলতাম না ঠাকুর, কিন্তু হোটেলের জিনিস পর দিয়ে খাওয়ান সহ্য হয় না। এর একটা বিহিত না করে আমি যদি ছাড়ি তবে আমার নামে কুকুর পোষো, এই বলে দিচ্ছি সোজা কথা। হাজারেই ভয়ে ও উদ্বেগে কাঠ হইয়া গেল, নিজের জন্য নয়, কুসুমের জন্যে। পদ্মঝিয়ের অসাধ্য কাজ নাই, সে না জানি কি করিয়া বসিবে। কুসুমের শাশুড়ির কানে হয়তো কত রকমের কথা উঠাইবে, তাহার উপরে যদি কুসুমের বাপের বাড়ি অর্থাৎ তাহার গ্রামে সে কথা গিয়া পৌঁছায়, তবে উভয়েরই লজ্জায় মুখ দেখানো ভার হইয়া উঠিবে সেখানে। অথচ কুসুম নিরপরাধিনী। পদ্মঝি চলিয়া গেল। হাজারি ভাবিয়া চিন্তিয়া রতন ঠাকুরের শরণাপন্ন হইল। তাহার আত্মীয়কে বিনা পয়সায় খাওয়ার ষড়যন্ত্রের মধ্যে হাজির ছিল, সুতরাং রতন হাজারের দিকে টানিত। সে বলিল, তুমি কিছু ভেবো না হাজারিদা, পদ্মদিদিকে আমি ঠান্ডা করে দেব। মুরু বাইরে নিয়ে যাবে, তা আমায় একবারখানি জানালে হতো নি? তোমায় কত বুঝিয়ে পারবো আমি। কিছু পরে সন্ধ্যার দিকে বেচু চক্কতে আসিলেন। চাকর হুকায় জল ফিরাইয়া তামাক সাজিয়া আনিল। হুকা হাতে লইয়া বেচু চক্কতে বলিলেন, ধুনু গঙ্গা জল দে আগে, আর পদ্মকে বাজারের ফট দিতে বলে দে। কয়লাওয়ালা মহাবীর প্রসাদ বসেছিল পাওনার প্রত্যাশায়। তাহাকে বলিলেন, সন্ধ্যার সময় এখন কি? ওবেলা তো 12.5 আনা নিয়ে গিয়েছ, আবার এবেলা দেওয়া যায়? কাল এসো, তোমার কি? একটি রোগা কালো মতো লোক জোর করিয়া প্রণাম করিয়া বলিল, বাবু সেদিন কুমড়ো দিয়ে এলাম, তার পয়সা। কুমড়ো? কে কুমড়ো নিয়েছে? আজ্ঞে বাবু, আপনাদের হোটেলে দিয়ে গিয়ে এলাম, 6 আনা দাম বলিলাম, তা তিনি বললেন 5 গন্ডা পয়সা হবে। তা বলি, বদ্যন্নকের কথা, তাই দেন। তিনি বললেন, আজ নয় বুধবারে এসে নিয়ে যাও নেই, তাই এলাম। 6 আনা পয়সার কুমড়ো ধারে নিয়েছে কে? খাতায় কি বাজারের ফর্দের মধ্যে তা ধরা নেই? এত বাপু আশ্চর্যের কথা। আমরা ধারে পত্তর জিনিস খরিদ করি নে, যা কিনি তা নগদ। কে তোমার কাছে কুমড়ো নিলে? আচ্ছা দাঁড়াও দেখি। বেচুরতন ও হাজারি ঠাকুরকে ডাকিয়ে জিজ্ঞাসা করিলেন, তাহারা কুমড়ো কেনা তো দূরের কথা, গত 5-6 দিনের মধ্যে কুসুরার তরকারিই রাঁধে নাই। বলিল, কোনো কুমড়া চক্ষেও দেখে নাই এই কয়দিনে। কথাবার্তার মধ্যে পদ্মজি বাজারের ফর্দ লইয়া ঘরে ঢুকিতেই কুমড়োওয়ালা বলিয়া উঠিল, এই যে ইনি তো নিয়ে এলেন সেই কুমড়ো মা ঠাকুরন, বলিলেন বুধবারে আসতি, তাই আজই এলাম। বাবু জিজ্ঞাসা করেছিলেন কুমড়ো কে নিয়ে এলেন। পদ্মঝি হঠাৎ যেন একটু অপ্রস্তুত হইয়া পড়িল। বলিল, হ্যাঁ কুমড়ো নিয়েছিলাম, তা কি হবে? 5 আনা পয়সা নিয়ে কি পালিয়ে যাব? দিয়ে দাও তো কর্তা বাবু, ওর পয়সা মিটিয়ে আমি এরপরে। বেচু চক্ষতে দ্বিরুক্তি না করিয়া কুমড়োওয়ালাকে পয়সা মিটাইয়া দিলেন। সে চলিয়া গেল। রতন ঠাকুর আড়ালে গিয়ে হাজারিকে বলিল, হাতে নাতে ধরা পড়িয়া গেল পদ্মদিদি, কিন্তু কর্তাবাবুর দরদটা একবার দেখেছ তো হাজারিদা? ও আর দেখা দেখি কি, দেখেই আসছি।
আমি যদি কুমড়ো নিতাম তবে পদ্মদিদি আজ রাশাতল বাঁধাতো, কর্তাবাবুও তাতে সায় দিত। এ তো আর তুমি আমি নই, এ হোটেলে পদ্মদিদিই মালিক। তুমি এবার একবার বলো পদ্মদিদিকে মুড়োর কথাটা, নইলে ও এখনই লাগাবে কর্তাকে। রতন পদ্মজিকে আড়ালে বলিল, ও পদ্মদিদি, গরিব বামন তোমাদের দূরে করে খাচ্ছে, কেন আর ওকে নিয়ে অমন করো? একটা মুড়ো যদি সে খেয়েই থাকে, এতদিন খাটছে এখানে, তা নিয়ে তাকে অপমান করো না। সবাই তো নেই, কেউ তো নিতে ছাড়ে না। আমি নেই, তুমি নাও না, বেচারিকে কেন বিপদে ফেলবে? পদ্মজি বলিল, ও খায়নি, ও এখান থেকে বের করে ওর সে পেয়ারের কুসুমকে দিয়ে এসেছে। আমি করছি খুকি, কিছু বুঝি নে, নচ্ছার বদমাইশ নোক কথাকার। রতন হাসিয়া বলিল, যা বুঝে সে করুক গে পদ্মদিদি, তোমার আমার কি? সে মুড়ো নিজে খায়, পরকে দেয়, তোমার তা দেখবার দরকার কি? তুমি কিছু বলো না আজ আর ওকে। পদ্মজি কুমড়োর ব্যাপার লইয়া কিছু অপ্রস্তুত হইয়া পড়িয়াছিল, নতুবা সে রতনের কথায় এত সহজে রাখিত না। বলিল, তাহলে বারণ করে দিও ওকে, বারদিকর যেন এমন আর না করে, তাহলে আমি অনর্থ বাঁধাবো, কারুর কথা শুনবো না। সে রাত্রে হোটেলের কাজকর্ম চুকাইয়া হাজারে চূর্ণির ধারে বেড়াইতে গেল। দিব্যি জ্যোৎস্না রাত, প্রায় 12:30 বাজে। আজ কি সর্বনাশী না আরেকটু হইলে হইয়াছিল। তাহার নিজের জন্য সে ভাবে না, ভাবে কুসুমের জন্যে। কুসুম পাড়াগাঁয়ের মেয়ে, সেখানে তার বদনাম রটিলে উভয়েরই সেখানে মুখ দেখানো চলবে না। আর তাহার এই বয়সে এই বদনাম রটিলে লোকেই বা বলিবে কি? কুসুমকে সে মেয়ের মতো দেখে, ভগবান জানে। ওসব খেয়াল তাহার থাকিলে এই রানাঘাট শহরে সে কত মেয়ে জুটাইতে পারে। তো এই রাধাবল্লভতলার মাটি ছুঁইয়া সে বলিতে পারে, জীবনে কোনোদিন ওসব খেয়াল তার নাই। বিশেষত কুসুম, ছি ছি, টেপির সঙ্গে যাহাকে সে অভিন্ন চোখে দেখে না, তাহার সম্বন্ধে রতন ঠাকুরের কাছে পদ্মজি যেই সব বিশ্রী কথা বলিয়াছে, শুনিলে কানে আঙুল দিতে হয়। রাত প্রায় 1:30 বাজিয়া গেল। শহর নিযুক্তি হইয়া গিয়াছে। কেবল কুণ্ডদের চূর্ণির ধারে কাঠের আড়তে হিন্দুস্থানি কুলিরা ঢোলক বাজাইয়া বিকট চিৎকার শুরু করিয়াছে। ওই উহাদের নাকি গান। যখন নর্থ বেঙ্গল এক্সপ্রেস আসিয়া দাঁড়ায় স্টেশনে, তখন সে হোটেল হইতে বাইর হইয়াছে, আর এখন স্টেশন পর্যন্ত নিস্তব্ধ হইয়া গিয়াছে, কারণ এত রাত্রে কোনো ট্রেন আসে না। রাত 4টা হইতে আবার ট্রেন চলাচল শুরু হইবে। হোটেলের দরজা বন্ধ। ডাকাডাকি করিয়া মতি চাকরের ঘুম ভাঙাইতে তাহার প্রবৃত্তি হইল না। বড় গরম। স্টেশনের প্ল্যাটফর্মে না হয় বাকি রাতটুকু কাটাইয়া দেওয়া যাক। আজ রাত্রে ঘুম আসিতেছে না চোখে। ভোরে উঠিয়া হোটেলের সামনে আসিয়া হাজারে দেখিল হোটেলের দরজা এখনো বন্ধ। সে একটু আশ্চর্য হইল। মতি চাকর তো অনেকক্ষণ উঠিয়া অন্যদিন দরজা খোলে। ডাকাডাকি করিয়াও কাহারও সাড়া পাওয়া গেল না। তারপর গদির ঘরের জানালা দিয়া ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিতে গিয়া হাজারি লক্ষ্য করিল বাসনের ঘরের মধ্যে অত আলো কেন। ঘুরিয়া আসিয়া দেখিল বাসনের ঘরের দরজা খোলা, ঘরের মধ্যে কেহই নাই। মতি চাকরের সারা শব্দ নাই কোনো দিকে। এইরকম তো কখনো হয় না। এমন সময় যদুবারুজ্যের হোটেলে একটা চায়ের স্টলও আছে। খুব সকাল হইতেই সেখানে চা বিক্রি শুরু হয়। হাজারির ডাকে নিমাই আসিল। দুজনে ঘরের মধ্যে ঢুকিয়া দেখিল মতি চাকর খাবার ঘরে শুইয়া দিব্যি নাক ডাকাইয়া ঘুমাইতেছে। উভয়ের ডাকে মতি ধর্মর করিয়া উঠিল। হাজারি বলিল, মতি, দোর খুলো না কেন? মতি বলিল, তা তো আমি জানি নে, তুমি রাত্রিরে ছিলে কোথায়? দোর খুললে কে? তিনজনে ঘরের মধ্যে আসিয়া এদিক ওদিক দেখিল। হঠাৎ মতি বলিয়া উঠিল, হাজারিদা, সর্বনাশ! থালা বাসন কোথায় গেল? একখানও তো দেখছি নে। সে কি? তিনজনে মিলিয়া তন্ন তন্ন করিয়া খুঁজিয়াও কোনো ঘরেই বাসনের সন্ধান পাওয়া গেল না। নিমাই বলিল, চায়ের দুধটা দিয়ে আসি হাজারিদা, বাসন সব চক্ষুদান দিয়েছে কে? তোমাদের কর্তাকে ডেকে নিয়ে এসো। ইতিমধ্যে রতন ঠাকুর আসিল। সেই গিয়া বেচুচক্র থেকে ডাকিয়া আনিল। পদ্মঝিও আসিল। চুরি হইয়া গিয়াছে শুনিয়া পাশের হোটেল হইতে যদুবারুজ্যে আসিলেন। বাজারের লোকজন জড়ো হইল। থানায় খবর দিতে তখনই এসআই নেপালবাবু ও 2জন কনস্টেবল আসিল। হই হই বাঁধিয়া গেল। বেচুচক্রদের মাথায় হাত দিয়া ততক্ষণ বসিয়া পড়িয়াছেন। প্রায় 60-70 টাকার থালা বাসন চুরি গিয়াছে। বেচুচক্রদে বলিলেন, হাজারি রাত্রিরে কোথায় ছিলে? স্টেশনের প্ল্যাটফর্মে বাবু, বড্ড গরম হচ্ছিল, তাই ঘাটের ধার থেকে ফিরে ওখানেই রাত কাটালাম। নেপালবাবু জিজ্ঞাসা করিলেন, কত রাত্রে প্ল্যাটফর্মে শুয়েছিলে? কোন প্ল্যাটফর্মে?
আগে বনগা লাইনের প্ল্যাটফর্মের বেঞ্চের উপর। তোমায় সেখানে কেউ দেখেছিল? না বাবু, তখন অনেক রাত। কত? 1:30টারও বেশি। এতক্ষণ পর্যন্ত কোথায় ছিলে? রোজ খাওয়া দাওয়ার পরে আমি দুবেলায় চুন্নির ঘাটে গিয়া বসি, কালও সেখানে ছিলাম। আর কোনো দিন হোটেল ছেড়ে প্ল্যাটফর্মে শুয়েছিলে? মাঝে মাঝে শুই, তবে খুব কম। এই সময় বেচুচক্র থেকে পদ্মজি চুপ করিয়া কি বলিল। বেচুচক্রতে নেপালবাবুকে বলিলেন, দারোগাবাবু, একবার ঘরের মধ্যে একটা কথা শুনে যান দয়া করে। ঘরের ভিতর হইতে কথা শুনিয়া আসিয়া নেপালবাবু বলিলেন, হাজারি ঠাকুর, তুমি কুসুমকে চেনো? হাজারির মুখ শুকাইয়া গেল। ইহার মধ্যে ইহারা কুসুমের কথা আনিয়া ফেলিল কেন? কুসুমের সঙ্গে ইহার সম্পর্ক কি? হাজারির মুখের ভাব নেপালবাবু লক্ষ্য করিলেন। হাজারির উত্তর দিতে একটু দেরি হইতেছিল। নেপালবাবু ধমক দিয়া বলিলেন, কথার জবাব দাও। হাজারি থতমত খাইয়া বলিলেন, আজ্ঞে চিনি। পদ্মজি দূরের কাছে মুখ আঁচল চাপা দিয়া দাঁড়াইয়া আছে দেখিয়া হাজারি বুঝিল কুসুমের কথা সেই কর্তাকে বলিয়াছে, নতুবা তিনি অতশত খোঁজখবর রাখেন না। কর্তামশাই দারোগাকে বলিয়াছেন কথাটা, সে ওই পদ্মজির উস্কানিতে। কুসুম থাকে কোথায়? গোয়ালপাড়ায়, বড় বাজারের দিকে। সে কি করে? দুধ দই বেচে। গরিব লোক। বয়স কত? এই 24-25। পদ্মজি একটু মুচকি হাসিল এই উত্তর শুনিয়া। হাজারির তাহার চোখে এড়াইল না। দারোগাবাবুর প্রশ্নের গতি তখনও সে বুঝিতে পারে নাই, কিন্তু পদ্মজির মুখের মুচকি হাসি দেখিয়া সে বুঝিল কেন ইহারা কুসুমের কথা এত করিয়া জিজ্ঞাসা করিতেছে। তোমার সঙ্গে কুসুমের কতদিনের আলাপ? সে আমার গায়ের মেয়ে। সে যখন ছেলে মানুষ তখন থেকে তাকে চিনি। তার বাবা আমার বন্ধু লোক, আমাদের পাড়ার পাশেই। কুসুমের সঙ্গে তুমি প্রায়ই দেখাশোনা করো না? মাঝে মাঝে দেখা করি বই কি। গায়ের মেয়ে, তার তত্ত্বাবধান করা তো দরকার। নেপালবাবু হঠাৎ হাসিয়া বলিল, নিশ্চয়ই দরকার। এখানে তার শ্বশুর বাড়ি? আজ্ঞে হাঁ। স্বামী আছে? না, আজ বছর 4 মারা গিয়েছে। শাশুড়ি আছে বাড়িতে, এক দেওরপো আছে। তুমি মাঝে মাঝে হোটেলের রান্না জিনিস তাকে দিয়ে আসো? লজ্জায় ও সংকোচে হাজারি যেন কেমন হইয়া গেল। এইসব কথা এখানে কেন? পদ্মজি খিলখিল করিয়া হাসিয়া উঠেই মুখের আঁচল চাপা দিল। নেপালবাবু ধমক দিয়ে বলিল, আহ, হাসি কিসের? এটা হাসির জায়গা নয়, চুপ। কিন্তু দারোগাবাবুর ধমক দিলে কি হইবে? পদ্মজি এর হাসির সংক্রামক হইয়া উঠিয়া উপস্থিত লোকজন সকলেরই মুখে একটা চাপা হাসির ঢেউ আনিয়া দিল। অন্য লোকের হাসি হাজারি তত লক্ষ্য করে নাই, কিন্তু পদ্মজির হাসিতে সে কিসের একটা প্রচ্ছন্ন ইঙ্গিত ঠাউর করিয়া মরিয়া হইয়া উঠিয়া বলিল, দারোগাবাবু, সে গরিব লোক, আমাদের গায়ের মেয়ে। সে আমাকে বাবা বলে ডাকে। আমার সে মেয়ের মতো, তাই মাঝে মাঝে কোনোদিন একটু আধটু তরকারি কি রাধা মাংস তাকে দিয়ে আসি। কত তো ফেলা ঝেলা যায়, তাই ভাবি যে একজন গরিব মেয়ে। বুঝেছি, থাক, তোমার আর লেকচার দিতে হবে না। কাল রাত্রে তুমি সেখানে গিয়েছিলে? আগে না বাবু। আজ সকালে গিয়েছিলে? না বাবু, সকালে প্ল্যাটফর্ম থেকে হোটেলেই এসেছি। দারোগাবাবু অন্য সকলের জবানবন্দি লইয়া ছাড়িয়া দিলেন। কেবল মতি চাকর ও হাজারিকে বলিলেন, আমার সঙ্গে তোমাদের থানায় যেতে হবে। কনস্টেবলদের বলিলেন, এদের ধরে নিয়ে চলো। মতি কান্নাকাটি করিতে লাগিল। একবার বেচুর চক্ষুতি, একবার দারোগাবাবুর হাতে পায়ে পড়িতে লাগিল। সে সম্পূর্ণ নির্দোষ, ঘরের মধ্যে ঘুমাইয়াছিল। তাহাকে থানায় লইয়া গিয়ে কি ফল ইত্যাদি। হাজারির প্রাণ উড়িয়া গেল থানায় ধরিয়া লইয়া যাইবে শুনিয়া। এই কি বিপদে ভগবান তাহাকে ফেলিলেন। থানা পুলিশ বড় ভয়ানক ব্যাপার। মোকদ্দমা হইলে উকিল দিবার ক্ষমতা হইবে না তাহার, বিনা কৈফিয়তে জেল কাটিতে হইবে। কত বছর তাই বা কে জানে। না খাইয়া স্ত্রীপুত্র মারা পড়িবে। জেলখাটা আসামিকে ইহার পর চাকরি বা দিবে কে? কিন্তু তার চেয়েও ভয়ানক ব্যাপার, যদি ইহারা কুসুমকে ইহার মধ্যে জড়াইবেই বোধ হয়। হয়তো কুসুমের বাড়ি থানা তল্লাশ করিতে চাহিবে। নিরপরাধিনী কুসুম। লজ্জায় ঘৃণায় তাহা হইলে সে হয়তো গলায় দড়ি দেবে। আরও কত কি কথা লোকে রটাইবে এই সূত্র ধরিয়া। তাহাদের গ্রামে এ কথা তো গেলে তাহার নিজেরও আর মুখ দেখাইবার উপায় থাকবে না। কখনো সে একটা বিড়ি দেশলাই কাহারও চুরি করে নাই জীবনে। সে করিবে হোটেলের বাসন চুরি? নিজের মুখের জিনিস নিজেকে বঞ্চিত করিয়া সে কুসুমকে মাঝে মাঝে দিয়া আসে বটে, চুরির জিনিস নয় সেসব। সে খাইতো, না হয় কুসুম খায়। থানায় গিয়া প্রায় ঘণ্টা 2 হাজারি ও মতে বসিয়া রহিল। হাজারি শুনিল বেচু চক্রতে ও পদ্মজি দুজনেই বলিয়াছে উহাদের উপর তাহাদের সন্দেহ হয়, সুতরাং পুলিশ তো তাহাদের ধরবেই।
থানার বড় দারোগা থানায় ছিলেন না। বেলা 1টার সময় তিনি আসিয়া চুরির সব বিবরণ শুনিয়া হাজারি ও মতিকে তাহার সামনে হাজির করিতে বলিলেন। হাজারি হাত জোর করিয়া দারোগাবাবুর সামনে দাঁড়াইল। দারোগাবাবু জিজ্ঞাসা করিলেন, হোটেল কতদিন কাজ করছো? আজ্ঞে বাবু, 6 বছর। বাসন চুরি করে কোথায় রেখে দিয়েছ? দোহাই বাবু, আমার বয়স 46-47 হলো, কখনো জীবনে একটা বিড়ি চুরি করিনি। দারোগাবাবু ধমক দিয়ে বলিলেন, ওসব বাজে কথা রাখো। তুমি আর ওই চাকর বেটা দুজনে মিলে যোগসাজনে চুরি করেছ, স্বীকার করো। বাবু, আমি এর কোনো বার্তা জানি নে। আমি সে রাত্রে হোটেলেই ছিলাম না। কোথায় ছিলে? স্টেশনের প্ল্যাটফর্মে শুয়েছিলাম সারা রাত। কেন? বাবু, আমি খাওয়া দাওয়া করে চুনির ঘাটে বেড়াতে যাই রোজ। বড্ড গরম ছিল বলে সেখানে একটু বেশি রাত পর্যন্ত ছিলাম। ফিরে এসে দেখি দরজা বন্ধ, তাই স্টেশনে। এই সময় নেপালবাবু ইংরেজিতে বড় দারোগাকে কি বলিলেন। বড় দারোগা ঘাড় নাড়িয়া বলিল, ও আচ্ছা, তুমি কুসুম বলে কোনো মেয়ে মানুষের বাড়ি যাতায়াত করো? বাবু, কুসুম আমার গায়ের মেয়ে, গরিব বিধবা। তাকে আমি মেয়ের মতো দেখি। সেও আমাকে বাবা বলে ডাকে, বাবার মতো ভক্তি শ্রদ্ধা করে। যদি সে গিয়ে থাকি তাহলে তো দোষের কথা কি আছে বাবু? আপনি বিবেচনা করে দেখুন। এ কথা লাগিয়েছে আমাদের হোটেলের পদ্মজি। সে আমাকে দু চোখ পেরে দেখতে পারে না, কুসুমকেও দেখতে পারে না। আমাদের নামে নানা রকম বিচ্ছিরি কথা সেই রটিয়েছে। আপনি হাকিম দেবতা, আমার মাথার উপর চণ্ডসূর্যি রয়েছেন। আমার 50 বছর বয়স হতে গেল, আমার সেদিকে কখনো মতিবুদ্ধি যায়নি বাবু। আমি তাকে মেয়ের মতো দেখি। তাকে এর মধ্যে জড়াবেন না, সে গেরস্তর বউ, মরে যাবে ঘেন্নায়। বড় দারোগা অত্যন্ত বুদ্ধিমান ও অভিজ্ঞ লোক। হাজারের চোখ মুখের ভাব দেখিয়া তাহার মনে হইল লোকটা মিথ্যা বলিতেছে না। বড় দারোগা মতি চাকরকে অনেকক্ষণ ধরিয়া জেরা করিলেন। তাহার কাছেও বিশেষ কোনো সদুত্তর পাওয়া গেল না। তাহার সেই এক কথা, ঘরের মধ্যে অঘরে ঘুমাইতেছিল, সে কিছুই জানে না। বড় দারোগা বলিলেন, দুজনকেই হাজতে পুরে রেখে দাও, এমনি এদের কাছে কথা বেরোবে না। করা না হলে চলবে না এদের কাছে। হাজারি জানে এই করা হওয়ার অর্থ কী। অনেক দুঃখ হয়তো সহ্য করিতে হইবে আজ। সব সহ্য করিতে সে প্রস্তুত আছে, যদি কুসুমের নামে ইহারা আর না তোলে। বেলা 2টার সময় একজন কনস্টেবল আসিয়া কিছু মুড়ি ও ছোলা ভাজা দিয়া গেল। সকাল হইতে হাজারি কিছুই খায় নাই, সেগুলি সে গোগ্লাসে খাইয়া ফেলিল। বেলা 4টার সময় রতন ঠাকুর হোটেল হইতে হাজারির জন্য ভাত আনিল। বলিল, আলাদা করে বেড়ে রেখেছিলাম, লুকিয়ে নিয়ে এলাম হাজারিদা। কেউ জানে যে তোমার জন্য ভাত আনছি। বড় দারোগার নিকট হইতে অনুমতি লইয়া রতন ঠাকুর হাজতের মধ্যে ভাত লইয়া আসিয়াছিল, কিন্তু মতির ভাত আনিবার কথা তাহার মনে ছিল না। হাজারি বলিল, ওই ভাত দুজনে ভাগ করে খাবো এখন। রতন বলিল, হোটেলে মহাকাণ্ড বেড়ে গিয়েছে। একটা ঠিকে ঠাকুর আনা হয়েছিল, সে কাজের বহর দেখে এবেলায় পালিয়েছে। খদ্দের অনেক ফিরে গিয়েছে। পদ্ম বলেছে তুমি আর মতি দুজনে মিলে এই চুরি করেছ। কুসুমের বাড়ি থানা তল্লাশ না করিয়ে পদ্ম ছাড়বে না বলছে। সেখানে বাসন চুরি করে তুমি রেখে এসেছ। কর্তারও তাই মত। তুমি ভেবো না হাজারিদা, মোকদ্দমা বাঁধে যদি আমি উকিল দেব তোমার হয়ে, টাকা যা লাগে আমি দেব। তুমি এ কাজ করনি আমি তা জানি, আর কেউ না জানুক, আমি জানি তুমি কি ধরনের লোক। হাজারি রতনের হাত ধরিয়া বলিল, ভাই, আর যা হয় হোক, কুসুমের বাড়ি যেন থানা তল্লাশ না হয়, এটা তোমাকে করতে হবে। কোনো উকিলের সঙ্গে না হয় কথা বলো। আমার 2 মাসের মাইনে পাওনা আছে, আমি না হয় তোমাকে দেব। রতন হাসিয়া বলিল, তোমার সে মাইনে আবার দেবে ভেবেছ কর্তাবাবু? তা নয়, সে তুমি দাও আর নাই দাও, আমি উকিল দেব, তুমি ভেবো না। কত পয়সা রোজগার করলাম জীবনে হাজারিদা, 1 পয়সা তো দাঁড়ালো না। সৎ কাজে 2 পয়সা খরচ হোক। হাজারি বলিল, মতিকে তাহলে ভাত দিয়ে এসো। সে অন্য ঘরে কোথায় আছে? রতন বলিল, মতিকে আমার সন্দেহ হয় না, বোধ হয় ও চুরি করিবে তা অমর নিশ্চিন্তে হয়ে ঘুমোতে পারে নাক ডাকিয়ে, আর ও সেরকম লোক নয়। রতন ভাতের থালা লইয়া চলিয়া গেল। আরও 5-6 দিন হাজারি ও মতি হাজতে আটকা থাকিল। পুলিশ বহু চেষ্টা করিয়াও ইহাদের বিরুদ্ধে কোনো প্রমাণ সংগ্রহ করিতে পারিল না। সুতরাং চুরির চার্জশিট দেওয়া সম্ভব হইল না। 6 দিনের দিন দুজনেই খালাস পাইল। মতি বলিল, হাজারিদা, এখন কোথায় যাওয়া যায়? হোটেলে কি আমাদের আর নেবে? হাজারিও জানে হোটেলে তাহাদের চাকরি গিয়াছে, কিন্তু সেখানে 2 মাসের মাহিনা বাকি। বেচু চক্রবর্তীর কাছে গিয়া
মাহিনা চাহিয়া লইতে হবে। বেলা ৩টা, এখন হোটেলে গেলে কর্তামশায় থাকিবেন না, সুতরাং হাজারি সন্ধ্যার পরে হোটেলে যাইবে ঠিক করিল। কতদিন চূর্ণির ধারে যায় নাই। রাধাবল্লভ তলায় গিয়া ঠাকুরকে প্রণাম করিয়া সে আপন মনে চূর্ণির ধারে গিয়া বসিল। কিছুক্ষণ নদীর ধারে বসিয়া হাজারির মনে পড়িল সে এতবেলা পর্যন্ত কিছু খায় নাই। রতন হাজতে রোজ ভাত দিয়ে যাইত, আজ 2 দিন সে আর আসে নাই। কেন আসে নাই কে জানে। হয়তো পদ্ম জানিতে পারিয়া বারণ করিয়া দিয়াছে, কিংবা হয়তো তাহাদের ভাত আনিয়া দেওয়ার অপরাধে তাহারও চাকরি গিয়াছে। একটা পয়সাও হাতে নাই যে কিছু কিনিয়া খায়। হাজতের ভাত হাজারে একদিনও খায় নাই। আজও একজন কনস্টেবল ভাত আনিয়াছিল। সে বলিয়াছিল, তেওয়ারিচি, আমায় 2টি মুড়ি বরং এনে দিতে পারো, আমার জ্বর হয়েছে, ভাত খাবো না। বেলা 12টার সময় সামান্য 2টি মুড়ি খাইয়াছিল, আর কিছু পেটে যায় নাই সারাদিন। সন্ধ্যার পরে হোটেলে গিয়া 2টি ভাত খাইবে এখন, সেই ভালো। হাজারির সন্দেহ হয় বাসন আর কেহ চুরি করে নাই, পদ্মঝির নিজেরই কাজ। কদিন হাজতে বসিয়া বসিয়া ভাবিয়া তাহার মনে হইয়াছে পদ্ম অন্য কোনো লোকের যোগ সাজনে এ কাজ করিয়াছে। ও অতি ভয়ানক চরিত্রের মেয়ে মানুষ, সব পারে। গত বছর খদ্দেরদের কাপড়ের ব্যাগ যে চুরি হইয়াছিল সেও পদ্মঝিয়ের কাজ। এখন হাজারের ধারণা জন্মিয়াছে। এরকম ধারণা সে বিদেশ বসত করিতেছে না। গত 6 বছর হাজারে পদ্মঝিয়ের এমন অনেক কাণ্ড দেখিয়াছে যাহা সে প্রথম প্রথম তত বুঝিত না, কিন্তু এখন দুয়ে দুয়ে যোগ দিয়া সে অনেকটাই বুঝিয়াছে। বেচু চক্ষুতি পদ্মঝিয়ের একেবারে হাতের মুঠোর মধ্যে, দেখিয়াও দেখেন না, বুঝিয়াও বুঝেন না। হোটেলটির যে কি সর্বনাশ করিতেছে পদ্মদিদি, তাহা তিনি এখন না বুঝিলেও পরে বুঝিবেন। রতন ঠাকুরও সেদিন ভাত দিতে আসিয়া অনেক কথা বলিয়া গিয়াছে। হাজারিদা হোটেলের অর্ধেক জিনিস পদ্মদিদির ঘরে, আজকাল বাজারের জিনিস পর্যন্ত যেতে আরম্ভ করেছে। সেদিন দেখলে তো কুমড়োর কাণ্ড, চুষে খাবে এমন সাজানো হোটেলটা বলে দিচ্ছি। পদ্মদিদির কেন এত টান বাড়ির উপরে তাও আমি জানি, তবে বলিনে। যা হোক, 8 টাকা মাইনের চাকরিটা করি, এ বাজারে হঠাৎ চাকরিটা অনর্থক খোয়াবো। সন্ধ্যার পরে হাজারে হোটেলের গদি ঘর দিয়ে ঢুকিতে সাহস না করিয়া রান্নাঘরের দিকে দরজা দিয়া হোটেলে ঢুকিল। ভাবিয়াছিল রান্নাঘরে রতন ঠাকুরকে দেখিতে পাইবে, কিন্তু একজন অপরিচিত উড়িয়া ঠাকুরকে ভাত রাঁধিতে দেখিয়া সে যে পথে আসিয়াছিল সে পথেই বাহির হইয়া যাইবার জন্যে পিছন ফিরিয়াছে। এমন সময় খরিদ্দারদের খাবার ঘর হইতে পদ্মঝি বলিয়া উঠিল, কে ওখানে, কে যায়? হাজারে ফিরিয়া বলিল, আমি পদ্ম দিদি। পদ্ম তাড়াতাড়ি ঘরের বাহির হইয়া আসিয়া বলিল, আমি? কে আমি? ও হাজারি ঠাকুর, তুমি কি মনে করে চলে যাচ্ছ কোথায় অত তাড়াতাড়ি? ঢুকলেই বা কেন, আর বেরোচ্ছই বা কেন? আজ হাজত থেকে খালাস পেয়েছি পদ্ম দিদি, কোথায় আর যাব, যাবার তো জায়গা নেই কোথাও। হোটেলেই এলাম, খিদে পেয়েছে, 2টো ভাত খাবো বলে। রান্নাঘরে এসে দেখি রতন ঠাকুর নেই, তাই সামনে দিয়ে গদি ঘরে যাই। তা যাও গদি ঘরে, এই খদ্দেরদের খাবার ঘর দিয়েই যাও। হাজারি সংকুচিত অবস্থায় হোটেলের খাবার ঘরের দরজা দিয়ে ঢুকিয়া গদির ঘরে গেল। পদ্মজি গেল পিছু পিছু। বেচু চক্ষুতি বলিলেন, এই যে হাজারি যে, কি মনে করে? হাজারি বলিল, আজ্ঞে কর্তামশাই, পুলিশে ছেড়ে দিলে আজ, তাই এলাম। যাব আর কোথায়, আপনার দরজায় 2টো করে খাই, তা ছেড়ে আর কোথায় যাব বলুন? বেচু চক্ষুতে কোনো উত্তর দেবার আগেই পদ্মজি আগাইয়া আসিয়া বেচু চক্ষুতিকে বলিল, ওকে আর একদণ্ড এখানে থাকতে দিও না কর্তাবাবু, এখনই বিদেয় করো। বাসন ও আর মতেই যোগ সাজনে নিয়েছে, পাকা চোর, পুলিশে কি করবে ওদের? হাজারি আবার রাগিল। পদ্মজিকে কখনো সে এই সুরে কথা বলে নাই। বলিল, তুমি দেখেছিলে বাসন নিতে পদ্মদিদি? পদ্মজি বলিল, তোমারও চোখ রাঙানির ধার ধারে না পদ্ম, তা বলে দিচ্ছি হাজারি ঠাকুর, অমনভাবে আমার সঙ্গে কথা বলো না। বাসন তোমাকে নিতে দেখলে হাতের দড়ি তোমার খুলতো না, জেনে রেখো। হাজারি নিজেকে সামলাইয়া লইয়াছে ততক্ষণ। নিচু হওয়াই তাহার অভ্যাস। যাহারা বড় তাহাদের কাছে আজীবন সে ছোট হইয়াই আসিতেছে, আর চড়া গলায় তাহাদের সঙ্গে কথা কহিবার সাহস তাহার আসবে কোথা হইতে। সেরকম সুরে বলিল, না না, রাগ করছো কেন পদ্মদিদি? আমি এমনি বলছি, বাসনীতে যখন তুমি দেখোনি তখন আমি গরিব বামন, তোমাদের দরে 2টো করে খাই, কেন আর আমাকে? এইবার বেচু চক্ষুতে কথা বলিলেন, একটু নরম সুরে বলিলেন, যাক যাক, কথা কাটাকাটি করে লাভ নেই, আমার বাসন তাতে ফিরবে না, দুজনেই থামো।
তারপর তুমি বলছো কি এখন হাজারি? বলছি কর্তা আমায় যেমন পায়ে রেখেছিলেন তেমনি পায়ে রাখুন, নইলে না খেয়ে মারা যাব। বাবু চোর আমি নই, চোর যদি হতাম আপনার সামনে এসে দাঁড়াতে পারতাম না আর। পদ্মজি বলিল, চোর কিনা সে কথার দরকার নেই, কিন্তু তোমার এখানে জায়গা আর হবে না, তাহলে খদ্দের চলে যাবে। বেচু বলিলেন, তা ঠিক, খদ্দের চলে গেলে হোটেল চালাবো কি করে আমি? হাজারি এই যুক্তির অর্থ বুঝিতে পারিল না। হোটেলের ঠাকুর চোর হইলে সে না হয় হোটেলের জিনিস চুরি করিতে পারে, কিন্তু খরিদ্দারদের গায়ের শাল খুলিয়া বা তাহাদের পকেট মারিয়া লইতেছে না তো, তবে খরিদ্দারদের আসিতে আপত্তি কি? কিন্তু হাজারি এই প্রশ্ন উঠাইতে পারিল না। তাহার জবাব হইয়া গেল। সে কিছু খাইয়াছে কিনা এ কথাও কেহ জিজ্ঞেস করিল না। অবশেষে সে বলিল, তাহলে আমার মাইনেটা দিয়ে দিন বাবু, 2 মাসের তো বাকি পড়ে রয়েছে, হাওলাত নেই কিছু। খাতা দেখুন। বেচু চক্কতে বলিলেন, সে এখন হবে না, এরপরে এসো। পদ্ম একটু বেশি স্পষ্ট কথা বলে। সে বলিল, ওর আশা ছেড়ে দাও, মাইনে পাবে না। কেন পাবো না? পদ্ম ঝাঁঝের সঙ্গে বলিল, সে তক্ক তোমার সঙ্গে করবার সময় নেই এখন, পাবে না, মিটে গেল, নালিশ করো কে, আদালত তো খোলা রয়েছে। হাজারি চক্ষে অন্ধকার দেখিল। বেচু চক্ষতের দিকে চাহিয়া বিনীত সুরে বলিল, কর্তামশাই, আজ আপনার দরে 6 বছর খাটছি, আমার হাতের একটি পয়সাও নেই, বাড়িতে 2 মাস খরচ পাঠাতে পারিনি, বাড়ি যাবার রেল ভাড়া পর্যন্ত আমার হাতে নেই, আমায় কিছু না দিলে না খেয়ে মরতে হবে। বেচু চক্রতে দ্বিরুক্তি না করিয়া ক্যাশ বাক্স খুলিয়া একটি আধুলি ফেলিয়া দিয়া বলিলেন, এই নিয়ে যাও, এখানে ঘ্যান জ্ঞান করো না, খদ্দের আসতে আরম্ভ করছে, বাইরে যাও গিয়ে। হাজারি আধুলিটা কুড়াইয়া লইয়া চাদরের খুঁটে বাঁধিল। তারপর হাত জোর করিয়া মাজা হইতে শরীরটা খানিকটা নোয়াইয়া বেচু চক্ষুতিকে প্রণাম করিয়া আবার সোজা হইয়া দাঁড়াইয়া কাচুমুচো হইয়া বলিল, তাহলে বাবু মাইনের জন্য কবে আসব? এসো এসো, এরপর যখন হয় সে এখন দেখা যাবে। ইহা যে অত্যন্ত ছেদ কথা, হাজারির তাহা বুঝিতে বিলম্ব হইল না, বরং পদ্মজি যাহা বলিয়াছে তাহাই ঠিক, মাহিনা ইহারা তাহাকে দিবে না। তাহার মাথায় আসিল একবার শেষ চেষ্টা করিবে, মরিয়ার শেষ চেষ্টা। বেচু চক্ষতের নিকট হইতে বিদায় লইয়া সে পিছন দিয়া হোটেলের রান্নাঘরে আসিল। সেখানে পদ্মজি একটু পরে আসিতেই সে হাত জোর করিয়া বলিল, পদ্মদিদি, গরিব বামন, চাকরি করছি এতকাল, একখানা রেকাবি কোনো দিন চুরি করিনি, আমি বড় গরিব, তুমি একটু বলে কর্তামশাইকে আমার মাইনের ব্যবস্থা করে দাও, নইলে বাড়িতে ছেলেপুলে না খেয়ে মরবে। এই আধুলিটা সম্বল, দোহাই বলছি রাধা বল্লভের, এতে আমি কি খাবো আর রেল ভাড়া কি দেব, বাড়ির জন্যই বা কি নিয়ে যাব? আমি হোটেলের মালিক নই যে তোমার টাকা দেব। কর্তামশাই যা বলেছেন তার উপর আমার কি কথা আছে? দয়া করে পদ্ধতিতে তুমি একবার বলো ওকে, না খেয়ে মারা যাবে ছেলে পেলে। কেন, তোমার পেয়ারের কুসুমের কাছে যাও না, পদ্মদিদিকে কি দরকার এর বেলা? হাজারের ইচ্ছা হইল আরেক দণ্ড সে এখানে দাঁড়াইবে না। সে চায় না যে এই সব জায়গায় যার তার মুখে কুসুমের নাম উচ্চারিত হোক, বিশেষত পদ্মজিয়ের মুখে। সে চুপ করিয়া রহিল। পদ্ম রান্নাঘর হইতে চলিয়া গেল। একটুখানি দাঁড়াইয়া সে চলিয়াই যাইতেছিল। পদ্মজি আসিয়া বলিল, যাচ্ছ যে, খাওয়া হয়েছে তোমার? হাজারি অবাক হইয়া পদ্মঝিয়ের মুখের দিকে চাহিল। কখনো সে এমন কথা তাহার মুখে শুনে নাই। আমতা আমতা করিয়া বলিল, না, খাওয়া না হয়নি ধরো। তাহলে বসো, এখনো মাছটা নামেনি, মাছ নামলে ভাত খেয়ে তবে যাও, দাঁড়িয়ে কেন, বসো না পিড়ি একখানা পেতে। হাজারি কলের পুতুলের মতো বসিল। পদ্মদিদি তাহাকে অবাক করিয়া দিয়াছে। পদ্মদিদির দরদ 7 বছরের মধ্যে একদিনও সে দেখে নাই। আশ্চর্য কাণ্ডই বটে। মাছ না মেলে নতুন ঠাকুর হাজারিকে ভাত বাড়িয়ে দিল। পদ্মজিকে আর এদিকে দেখা গেল না। সে এখন খরিদ্দারদের খাওয়ার ঘরে ব্যস্ত। নতুন ঠাকুর যদিও হাজারিকে চেনে না, তবু ইহাদের কথাবার্তা শুনিয়া সে বুঝিয়াছিল হাজারি হোটেলের পুরানো ঠাকুর। চাকরিদের জবাব হইয়া চলিয়া যাইতেছে। সে হাজারিকে খুব যত্ন করিয়া খাওয়াইল। যাইবার সময় হাজারি পদ্মকে ডাকিয়া বলিল, পদ্মদিদি, চললাম তবে, কিছু মনে করো না। পদ্মঝি দূরের কাছে আসিয়া বলিল, হ্যাঁ, দাঁড়াও ঠাকুর, এই 2 টাকা রাখো, কর্তামশাই দিয়েছেন মাইনের দরুন, এই শেষ, কিন্তু আর কিছু পাবে না বলে দিলেন তিনি। হাজারি টাকা 2টি লইয়া আগের আধুলিটির সঙ্গে চাদরের খোটে রাখিল, কিন্তু সে খুব অবাক হইয়া গিয়াছে, সত্যি অবাক হয়ে গিয়াছে। আচ্ছা, তবে আসি, এসো, খাওয়া হয়েছে তো? আচ্ছা।
রাত 9:30 কম নয়। এত রাত্রে সে কোথায় যায়? চাকুরি গেল, তবুও হাতে 2.5 টাকা আছে। বাড়ি যাইয়া কি হইবে? চাকুরি খুঁজিতে হইবেই তাহাকে। বাড়ি গিয়া বসিয়া থাকিলে চলিবে না। চাকুরি চলিয়া যাইবে একথা হাজারি ভাবে নাই। সত্য সত্যই চাকুরি গেল শেষকালে। সে জানে রানাঘাটে কোনো হোটেলে তাহার চাকুরি আর হইবে না। যদুবারুজ্যে একবার তাহাকে হোটেলে লইতে চাহিয়াছিল বটে, কিন্তু এখন চুরির অপবাদে হাজতবাস করিয়া আসিয়াছে। কেহই তাহাকে চাকুরি দিবে না। হাজারি দেখিল সে নিজের অজ্ঞাতসারে চূর্ণী নদীর ধারে চলিয়াছে। তাহার সেই প্রিয় গাছতলাটিতে গিয়া বসিবে। বসিয়া ভাবিবার অনেক কিছু আছে, কিন্তু প্রায় 2 ঘণ্টা নদীর ধারে বসিয়া থাকিয়াও ভাবনার কোনো মীমাংসা হইল না। আজ রাত্রে অবশ্য স্টেশনের প্ল্যাটফর্মে শুইয়া থাকিবে, কিন্তু কাল যায় কোথায়? 2.5 টাকার মধ্যে 2 টাকা বাড়ি পাঠাইতে হইবে। টেপির মুখে হয়তো তাহার মা 2 ভাত দিতে পারিতেছে না। এই চিন্তা তাহার পক্ষে অসহ্য। না, কালই টাকা 2 পাঠাইবে তাহাকে। মানি অর্ডার ফি দিবে আধুলিটা হইতে। পুরো 2 টাকা বাড়ি যাওয়া চাই। স্টেশনের প্ল্যাটফর্মে শেষ রাত্রির দিকে সামান্য ঘুম হইল। ফরিদপুর লোকালের শব্দে খুব ভোরে ঘুম ভাঙিয়া গেল। তবুও সে শুইয়া রহিল। আজ আর তাড়াতাড়ি বড় উনুনে ডেকচি চাপাইতে হইবে না। উঠিয়া কি হইবে? অনেকক্ষণ পর্যন্ত সে শুইয়াই রহিল। ডাউন দার্জিলিং মেল আসিল, চলিয়া গেল। বনগা লাইনে ট্রেন ছাড়িল। রোদ উঠিয়াছে। প্ল্যাটফর্ম ঝাড় দিতে আসিয়াছে ঝাড়ুদার। একখানা গাড়ির ডাউন দিয়াছে আরংঘাটার দিকে। মুর্শিদাবাদ লালগোলা প্যাসেঞ্জার। এ কোন নিজ যাতারে? এ ওঠো, হট যাও। ঝাড়ুদার হাঁকিল। হাজারি উঠিয়া হাই তুলিয়া কলে গিয়া হাত মুখ ধুইল। সে কোথায় যায়, কি করে? গত 6-7 বছরের মধ্যে এমন নিষ্ক্রিয় জীবন সে কখনো যাপন করে নাই। কাজ কাজ, উনুনে ডেকচি চাপাও, কর্তামশায়ের চায়ের জল গরম করো আগে। বাজারে আজ কার পালা? হইচই, ঝাড়া বকুনি, পদ্মচিয়ের চেঁচামেচি। বেশ ছিল। পদ্মচিয়ের বকুনিও যেন এখন সুমিষ্ট বলিয়া মনে হইতেছে। পদ্ম খারাপ লোক নয়। কাল রাত্রে খাইতে বলিয়াছিল, টাকা দিয়াছে। রতন ঠাকুরও বড় ভালো লোক। তাহার সেই ভাগিনীটিও বড় ভালো। সবাই ভালো লোক। রতনের সেই ভাগিনী তাহার টেপির উপযুক্ত বর। দুজনে সুন্দর মানাইত। ছেলেটিকে বড় পছন্দ হইয়াছিল। আকাশ কুসুম, মিথ্যা আশা। টেপিকে খাওয়াইয়া বাঁচাইয়া রাখিতে পারিলে তবে তার বিয়ে। গত 6 বছরে হাজারের একটা বড় কুঅভ্যাস হইয়া গিয়াছে, সকালে বিকালে চা খাওয়া। এখন চা খাইতে হইবে পয়সা খরচ করিয়া। সেই জন্য হাজারি চা খাওয়ার ইচ্ছাকে দমন করিল। হঠাৎ তাহার মনে হইল কুসুমের সঙ্গে একবার দেখা করা একান্ত আবশ্যক। আজ 7-8 দিন কুসুমের সঙ্গে তার দেখা হয় নাই। চুরির জন্য হাজত যাওয়ার সংবাদ বোধহয় কুসুম শোনে নাই। কে তাহাকে সে খবর দিয়াছে? চা ওখানেই খাওয়া চলিতে পারে। কুসুমের সঙ্গে একটা পরামর্শও করা দরকার। তাহার নিজের মাথায় কিছুই আসিতেছে না। কুসুম করানাড়ার শব্দে দরজা খুলিয়া হাজারিকে দেখিয়া বিস্মিত কণ্ঠে বলিল, আপনি জেঠামশাই? এমন অসময়ে যে? এতদিন আসেননি কেন? চলো ভিতরে বসি, অনেক কথা আছে। কুসুম ঘরের মেঝেতে শতরঞ্জি পাতিয়া দিল। হাজারি বসিয়া বলিল, মা কুসুম, একটু চা খাওয়াবে? এখনই করে দিচ্ছি জ্যাঠামশাই, একটু বসুন আপনি। শুধু চা নয়, চায়ের সঙ্গে আসিল একখানা রেকাবিতে খানিকটা হালুয়া। হাজারি চা খাইতে খাইতে বলিল, কুসুম মা, আমার চাকরি গিয়েছে। কুসুম বিস্ময়ের সুরে বলিল, কেন? চুরি করেছিলাম বলে। চুরি করেছিলেন? ওরা তাই বলে। 5-6 দিন হাজতে ছিলাম। হাজতে ছিলেন? হ্যাঁ, মিথ্যে কথা। কুসুম দাঁড়াইয়া ছিল। হাজারির সামনে মাটির উপর ধপাস করিয়া বসিয়া পড়িয়া কৌতূহল ও আবিষ্কারের দৃষ্টিতে হাজারির মুখের দিকে চাহিয়া রহিল। না কুসুম, মিথ্যে নয়, সত্যি হাজতে ছিলাম চুরির আসামি হিসেবে। হাজতে থাকতে পারেন জ্যাঠামশাই, কিন্তু চুরি আপনি করেননি, করতে পারেন না, সেইটাই মিথ্যে কথা। তাই বলছি। আমি চুরি করতে পারিনি? কখনো না জ্যাঠামশাই। আপনাকে আমি জানি নে, চিনি নে। তোমার মা এত বিশ্বাস আমার উপর? কুসুম অন্যদিকে মুখ ফিরাইয়া চুপ করিয়া রহিল। মনে হইল সে কান্না চাপিবার চেষ্টা করিতেছে। হাজারি বাঁচিল। কুসুম সত্যিই তার মেয়ে বটে। তাহার বড় ভয় ছিল কুসুম জিনিসটা কিভাবে লইবে। যদি বিশ্বাস করিয়া বসে যে সত্যিই সে চোর, জগতে তাহা হইলে হাজারির একটা অবলম্বন চলিয়া গেল। আপনি এখন কোথা থেকে আসছেন জ্যাঠামশাই? কাল রাত্রে স্টেশনে শুয়েছিলাম। যাব আর কোথায়? সেখান থেকে উঠে আসছি।
ভাবলাম তোমার সঙ্গে একবার দেখা করাটা দরকার মা, হয়তো আবার কতদিন। কেন, আপনি যাবেন কোথায়? একটা কিছু হিললে তো লাগাতে হবে, বসে থাকলে চলবে না, বুঝতেই পারো। দেখি কি করা যায়। এখানে আর কোনো হোটেলে চুরির অপবাদ রটে যখন, তখন এখানকার কোনো হোটেল নেবে না। দেখি, একবার ভাবছি গোয়ারে যাই না হয়, সেখানে অনেক হোটেল আছে, খুঁজে দেখি সেখানে। কুসুম খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আচ্ছা, সে যা হয় হবে এখন। আপাতত আপনি নিয়ে আসুন, তেল এনে দিই, তারপর রান্নার জোগাড় করে দিচ্ছি। এখানে দুটি ভাতে চড়িয়ে খান। না মা, ওসব হাঙ্গামে আর দরকার নেই, থাক। খাওয়ার জন্য কি হয়েছে, আমি তোমার সঙ্গে দুটো কথা কই বসে। ভাবলাম কুসুমের সঙ্গে একবার পরামর্শ করে কি, তাই এলাম। একটা বুদ্ধি দাও তো মা খুঁজে, একার বুদ্ধিতে কুলোয় না, তারপর বুড়ো হয়ে পড়েছি তো। কুসুম হাসিয়া বলিল, পরামর্শ হবে এখন না, যদি খান তবে আমিও সারাদিন দাঁতে কুটু কাটবো না, বলে দিচ্ছি জ্যাঠামশাই। ওসব শুনবো না, আগে নিয়ে আসুন, তারপর ভাত চাপান। আমিও আপনার প্রসাদ দুটি পাই, মেয়ের বাড়ি এসেছেন। যতই গরিব হই, আপনাকে না খাইয়ে ছেড়ে দেবো ভেবেছেন বুঝি? ভারী টানত মেয়ের উপর। অগত্যা হাজারি চূর্ণের ঘাটে স্নান করিতে গেল, ফিরিয়া দেখিল গোয়ালঘরের এক কোণ ইতিমধ্যে কুসুম কখন লেপিয়া পুছিয়া পরিষ্কার করিয়া ইট দিয়া উনুন পাতিয়া ফেলিয়াছে। একটা পেতলের মাজা ভগ্ন দেখাইয়া বলিল, এতেই হবে জ্যাঠামশাই, না নতুন হাঁড়ি কাড়বেন? না, নতুন হাঁড়ির দরকার নেই, এতেই বেশ হবে এখন। ভাত নামিবার কিছু পূর্বে একটি ছেলে গোয়ালঘরের দৌড়ে আসিয়া উকি মারিয়া ইঙ্গিতে কুসুমকে বাহিরে ডাকিল। হাজারি দেখিল তাহার হাতে একখানা গামছার বাঁধা হাট বাজার, অন্য হাতে একটা বড় ইলিশ মাছ ঝোলানো। একটুখানি দাঁড়ান জ্যাঠামশাই, মাছ কুটে আনি। হাজারি অত্যন্ত লজ্জিত ও বিপন্ন হইয়া উঠিল কুসুমের কাণ্ড দেখিয়া। পাশের বাড়ির ছেলেটিকে ডাকিয়া কুসুম কখন বাজার করিতে দিয়াছে। থাক, দিয়াছে। কুসুম গরিব মানুষ, এত বড় মাছ কিনিতে দেওয়ার কারণ কি ছিল? না, বড় ছেলে মানুষ এখনো, এদের কাণ্ডজ্ঞান আর কবে হবে? কুসুম হাজারির তিরস্কারের কোনো জবাব দিল না, মৃদু মৃদু হাসিয়া বলিল, আপনার রান্না ইলিশ মাছ একদিন খেতে যদি স্বাদ হয়ে থাকে, তবে মেয়েকে অমন করে বকতে নেই জ্যাঠামশাই। হাজারি অপ্রসন্ন মুখে বলিল, না, যত সব ছেলে মানুষ ব্যাপার। আহারাদির পর হাজারির বিশ্রামের ব্যবস্থা করিয়া দিয়া কুসুম খাইতে গেল। গত রাত্রে ভালো ঘুম হয় নাই। ইতিমধ্যে হাজারি কখন ঘুমাইয়া পড়িয়াছে, যখন ঘুম ভাঙিল তখন প্রায় বিকাল হইয়া গিয়াছে। কুসুম ঘরের মধ্যে ঢুকিয়া বলিল, কাল ঘুম হয়নি মোটেই স্টেশনের বেঞ্চিতে শুয়ে, তা বুঝতে পেরেছি। ঘুমিয়েছেন ভালো তো? চা করে আনে, উঠে মুখ ধুয়ে নিন। চায়ের সঙ্গে কোথা হইতে কুসুম গরম জিলিপি আনিয়া দিল, বলিলেও শোনে না। বলিল, ওই তো মোড়ে হারান ময়রার দোকানে ইহার সময় বেশ গরম জিলিপি করা চলিতে পারে, চায়ের সঙ্গে আজই বেশ লাগবে, সরিয়া না পড়িলে উপায় নেই। হাজারি ঠিক করিল চা খাইয়া আরেকটু বেলা গেলেই এখান হতে রওনা হইবে। কুসুম পান সাজিয়া আনিয়া হাজারির সামনে মেঝেতে বসিল। তারপর এখন কি করবেন ভেবেছেন? ওই তো বললাম, গোয়ারে গিয়ে চাকরির চেষ্টা করি, যদি সেখানে না পান তবে কলকাতা যাব। তবে পাড়াগাঁয়ের মানুষ, কলকাতায় যাতায়াত অভ্যেস নেই, অত বড় শহরে থাকাও অভ্যেস নেই, ভয় করে। আমার একটা কথা শুনবেন জ্যাঠামশাই? কি শোনেন তো বলে? বল না মা, কি বলবে? আমার সেই গহনা বাঁধা দিয়ে কি বিক্রি করে আপনাকে 200 টাকা এনে দিই? আপনি তাই নিয়ে হোটেল খুলুন, আপনার রান্নার সুখ্যাতি দেশ জুড়ে। হোটেল খুললে দেখবেন কেমন পরে জমে। এই রানাঘাটেই খুলুন, এই চক্কতের হোটেলের পাশেই খুলুন, পদ্ম চকটাটিয়ে মরুক। মেয়ের পরামর্শ শুনুন জ্যাঠামশাই, আপনার উন্নতি হবে। কোথায় যাবেন এই বয়সে পরের চাকুরি করতে? হাজারির চোখে প্রায় জল আসিল। কি চমৎকার, কি অদ্ভুত মেয়ে কুসুম, মেয়েই বটে তাহার। কিন্তু তাহা হইবার নয়, নানা কারণে। কুসুমের টাকায় রানাঘাটে হোটেল খুলিলে 5 জন 5 রকম বদনাম রটাবে উভয়ের নামে। তাহার উপকার করিয়া নিরপরাধিনী কুসুম কলঙ্ক কুড়াইতে গেল কেন? ওই পদ্মজেই 7 রকম রটাইয়া বেড়াবে গোত্রদাহের জ্বালাই। তাছাড়া যদি লোকসানি হয় ধরো, তাহা হইলে কুসুমের টাকাগুলি মারা পড়বে। না, তার দরকার নাই। মা কুসুম, একবার তো তোমাকে বলেছিলাম তোমারও টাকা নেওয়া হবে না। আবার কেন সে কথা? আমাকে একটা গাড়িতে গোয়ারে যেতে হবে, উঠি। কুসুম গড় হইয়া প্রণাম করিয়া বলিল, আচ্ছা, কথা দিয়ে যান, যদি গোয়ারেতে চাকরি না জোটাতে পারেন তবে আবার আমার কাছে ফিরে আসবেন। আমার কাছে মা? কেন বলো তো?
এসে ও টাকা নিতে হবে, হোটেল খুলতে হবে। ও টাকা আপনার হোটেলের জন্য তোলা আছে। শুধু আপনার ভালোর জন্যই বলছি, তা ভাববেন না জ্যাঠামশাই। আমার স্বার্থ আছে। আমার টাকাগুলো আপনার হাতে খাটলে তা থেকে 2 পয়সা আমিও পাবো তো। গরিব মেয়ের একটা উপকার করলেনই বা। হাজারি হাসিয়া বলিল, আচ্ছা, কথা দিয়ে গেলাম। তবে আসি মা আজ। এসো এসো, কল্যাণ হোক। মনে রাখবেন মেয়ের কথা। তুমিও মনে রেখো তোমার বুড়ো জ্যাঠামশাইয়ের কথা। ইস, আমার জ্যাঠামশাই বুড়ো বই কি? না, 46 বছর বয়স হয়েছে, বুড়ো নয় তো কি? দেখায় না তো বুড়োর মতো। বয়স হলেই হলো। আসবেন আবার কিন্তু তাহলেই। আচ্ছা মা। হাজারি পুটুলি লইয়া বাটির বাহির হইল। কুসুম তাহার সঙ্গে সঙ্গে বড় রাস্তা পর্যন্ত আসিয়া আগাইয়া দেয়া গেল। রানাঘাট হইতে বাহির হইয়া হাজারি হাঁটা পথে চাকদার দিকে রওনা হইল। প্রথমে ডাকঘর হইতে বাড়িতে 2টি টাকা মানি অর্ডার পাঠাইবার ইচ্ছা ছিল, কিন্তু ডাকঘরে গিয়া দেখিলে মানি অর্ডার নেওয়া বন্ধ হইয়া গিয়াছে। ডাকঘর খোলা না থাকার জন্য পরে হাজারি ভগবানকে ধন্যবাদ দিয়াছিল। চাকদা যাইবার মাঝপথে সেগুন বাগানের মধ্যে সন্ধ্যার অন্ধকার নামিল। একটা সেগুন গাছের তলায় 2খানি গরুর গাড়ি দাঁড়াইয়া আছে। লোকজন নামিয়া গাছতলায় রান্না চড়াইয়া আছে। হাজারি জিজ্ঞাসা করিয়া জানিল, সম্মুখের পূর্ণিমায় কালীগঞ্জে গঙ্গা স্নানের মেলা উপলক্ষে উহারা মেলায় দোকান করিতে যাইতেছে। হাজারি তাহাদের সঙ্গে লইল। রাত্রে আহারাদের পরে সবাই গাছতলায় শুইয়া রাত্রি কাটাইল। দোকানের মালিকের নাম প্রিয়নাথ ধর, জাতিতে সুবর্ণ বণিক। মনোহরী দোকান লইয়া ইহারা মেলায় যাইতেছে। হাজারের পরিচয় পাইয়া ধর মহাশয় প্রস্তাব করিল, মেলায় কয়দিন তাহারা কেনাবেচা লইয়া ব্যস্ত থাকিবে। এই কয়দিন হাজারে যদি রান্না করিয়া সকলকে খাওয়ায়, তবে সে দৈনিক খোরাকি ও মেলা অন্তে কয়েকদিনের মজুরি স্বরূপ 2 টাকা পাবে। প্রিয়নাথ ধরের দোকান 3খানি, একখানি তার নিজের, অপর 2খানি তাহার জামাই ও ভ্রাতৃপুত্রের। কম্মাহিনায় যে ওস্তাদ রাঁধুনি পাইয়াছে, হাজারির প্রথম দিনের রন্ধনেই তাহা প্রমাণ হইয়া গেল। সকলেই খুব খুশি। মেলায় পৌঁছে কিন্তু হাজারি দেখিল, রান্নার চেয়েও অধিকতর লাভের একটি ব্যবসা এই মেলাতেই তাহার জন্য অপেক্ষা করিয়াছে। সে জিনিসপত্র কিনিয়া আনিয়া তেলে ভাজা কচুরি সিঙ্গারার দোকান খুলিয়া বসিল। ধর্মহাশয়দের বাসার একপাশে। বিনামূল্যে কচুরি খাইবার লোভে ধর্মশায় কোনো আপত্তি করিলেন না। কয়দিন দোকানে অসম্ভব রকমের বিক্রি হইল। মূলধন ছিল আগের সেই 2 টাকা। শেষে খরিদ্দারের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে হাজারি ধর্মশায়ের তহবিল হইতে কয়েকটি টাকা ধার লইল। চতুর্থ দিনে সন্ধ্যাবেলা দোকানপাট উঠানো হইল। মেলা শেষ হইয়া গিয়াছে। ধর্মহাশয়ের তহবিলের দেনা শোধ করিয়া ও সকল প্রকার খরচ বাদ দিয়া হাজারি দেখিল 13.5 টাকা লাভ দাঁড়াইয়াছে। ইহার উপরে ধর্মহাশয়ের রান্নার মজুরি 2 টাকা লইয়া মোট হইল 15.5 টাকা। প্রিয়নাথ ধর বলিলেন, ঠাকুরমশাই, আপনার রান্না যে এত চমৎকার, তা যখন আপনাকে সেগুন বাগানে প্রথম কাজে লাগালুম তখন ভাবিনি। আমি বড় লোক নই, বাড়িতে মেয়েরাই রাঁধে, না হলে আপনাকে আমি ছাড়তুম না কিছুতেই। বাড়িতে 10টি টাকা পাঠাইয়া দিয়া হাজারির মন অনেকটা সুস্থ হইল। এখন সংসারের ভাবনা সম্বন্ধে মাসখানেকের মতো নিশ্চিন্ত থাকিতে পারে সে। এই 1 মাসের মধ্যে নতুন কিছু অবশ্যই জুটাইয়া যাইবে। কালীগঞ্জ হতে যশোর যাইবার পাকা রাস্তা বাহিয়া হাজারি আবার পথ চলিল। এই পথের দুধারে বন জঙ্গল বড় বেশি। পূর্বে গ্রাম ছিল। ম্যালেরিয়ার অত্যাচারে বহু গ্রামজন শূন্য হইয়া যাওয়াতে অনাবাদী মাঠ ও বিধ্বস্ত পুরানো গ্রামগুলি বনে জঙ্গলে ছাইয়া ফেলিয়াছে। সকালবেলা কালীগঞ্জ হইতে রওনা হইয়াছে। যখন দুপুর উত্তীর্ণ হয় তখন একটা প্রাচীন তেঁতুল গাছের ছায়ায় সে আশ্রয় লইল। অল্প দূরে একখানা ক্ষুদ্র চাষাদের গ্রাম। একটি ছোট ছেলে গরু তাড়াইয়া লইয়া যাইতেছে। তাহাকে জিজ্ঞাসা করিয়া জানিল, গ্রামখানার নাম নতুন পাড়া। বেশিরভাগ গোয়ালদের বাস। হাজারি গ্রামের মধ্যে ঢুকিয়া প্রথমেই যে খড়ের বড় আটচালা ঘরখানা দেখিল, তাহার উঠানে গিয়া দাঁড়াইল। বাড়ির মালিক কাহাকেও দেখিল না। একদিকে বড় গোয়াল, অনেকগুলি বলদ গরু বিচালের জাপ খাইতেছে। একটি ছোট মেয়ে বাহির হইয়া উঠানে দাঁড়াইল। হাজারি তাহাকে ডাকিয়া বলিল, খুকি শোনো, বাড়িতে কে আছে? মেয়েটি ভয় পাইয়া কোনো উত্তর না দিয়ে বাড়ির ভিতর ঢুকিল। প্রায় আধ ঘণ্টা অপেক্ষা করিবার পরে বাড়ির মালিক আসিল। তাহার নাম শ্রীচরণ ঘোষ। হাজারিকে সে খুব খাতির করিয়া বসাইল। দুপুর গড়াইয়া গিয়াছে, সুতরাং রান্না খাওয়া করিতে বলিল। বাড়ির ভিতর হইতে একখানা জলচৌকি ও 1 বালতি জল আনিয়া সামনে রাখিয়া দিল। ইহারাও গোয়াল ঘরের একপাশে রান্নার জোগাড় করিয়া দিয়াছিল। সেখানে বসিয়া রাঁধিতে রাঁধিতে হঠাৎ তাহার মনে পড়িল কুসুমের কথা।
কুসুমও তাহাকে সেদিন গোয়াল ঘরেই রাধিবার আয়োজন করিয়া দিয়াছিল। কুসুমও গোয়ালার মেয়ে, বোধহয় সেই জন্যই ইহারা গোয়ালা শুনিয়াই হাজারি ইহাদের বাড়ি আসিয়াছিল। মনের মধ্যে কোনো গোপন আকর্ষণ তাহাকে এখানে টানিয়া আনিয়াছিল। হঠাৎ সে আশ্চর্য হইয়া গোয়াল ঘরের দরজার দিকে চাহিল। একটি অল্প বয়সী বউ আধঘুমটা দিয়া গোয়াল ঘরে ঢুকিয়া এক চুবড়ি শাক লইয়া লাজুকভাবে দাঁড়াইয়া ইতস্তত করিতেছে। শাকগুলি সদ্য জল হইতে ধুইয়া আনা, চুবড়ি দিয়া জল ঝরিয়া গোয়াল ঘরের মাটির মেঝে ভিজাইয়া দিতেছে। হাজারি ব্যস্ত হইয়া বলিল, এসো মা এসো। ও কি ওতে? বউটি লাজুক মুখে একটু হাসিয়া বলিল, চাপানটে শাক এখানে রাখে। বউটি কুসুমের অপেক্ষারও বয়সে ছোট। হঠাৎ একটা অকারণ স্নেহে হাজারির মন ভরিয়া উঠিল। সে বলল, রাখো মা, রাখো। খানিকটা পরে বউটি আবার ঘরের মধ্যে গোটাকতক কাঁঠাল বিচি লইয়া ঢুকিল। এবার সে যেন অনেকটা নিঃসংকোচ। পিতার বয়সী এই শান্ত প্রৌঢ় ব্রাহ্মণের নিকট সংকোচ করিতে তাহার বাধিতেছিল হয়তো। হাজারিকে বলিল, কাঁঠাল বিচি খান? খাই মা, কিন্তু এগুলো কুটে দেবে? আমি ডাল চড়িয়েছি, আবার কুটি কখন? বউটি এক পাথরের বাটিতে কাঁঠাল বিচি আনিয়াছিল। বাটিটা নামাইয়া ছুটিয়ে গিয়ে একখানা বটি লইয়া আসিল এবং বিচিগুলি কুটিতে আরম্ভ করিল। হাজারির মন তৃষিত ছিল। ইহারা সবাই মেয়ের মতো, সবাই ভালোবাসে, সেবা করে, মনের দুঃখ বুঝে। হাজারি কোনো কথা বলিবার আগেই বউটি বলিল, আপনার গায়ে আমি কত গিয়েছি? হাজারি অবাক হইয়া বলিল, আমার গা কোথায়? তুমি কি করে জানলে? তুমি সেখানে কি করে গেলে? গঙ্গাধর ঘোষ আমার পিসে মশাই। ওহ, তুমি জীবনের ভাইজি। তাহলে কুসুমকে তো চেনো? কুসুম দিদিকে তার বিয়ের আগে অনেকবার দেখেছি, বিয়ের পরে আর কখনো দেখিনি। সে আজকাল কোথায় থাকে জানেন নাকি? সে থাকে রানাঘাটে শ্বশুর বাড়িতে। তবে তোমাকে মা বলে খুব ভালো করেছি। কুসুম আমার মেয়ে। বউটি বিচিকোটা বন্ধ রাখিয়া গলায় আঁচল জড়াইয়া দূর হইতেই প্রণাম করিল। এসো মা, চিরজীবী হও, সাবিত্রী সমান হও। বউটি হাসিয়া বলিল, আপনি যখন উঠোনে দাঁড়িয়ে তখনই আপনাকে দেখে আমি চিনেছি। আমি শাশুড়িকে গিয়ে বললাম, আমার পিসিমার গায়ের মানুষ উনি। তখন শাশুড়িকে শ্বশুরকে জানালেন। বেশ মা, বেশ, আসবো, যাব। আমার আরেকটি মেয়ে হলো, তার সঙ্গে দেখাশোনা করে যাব। ভালোই হলো। বউটি সজ্জলভাবে বলিল, আজ কিন্তু আপনাকে যেতে দেব না, থাকতে হবে এখানে। না না, আমার টাকা হবে না। না, তা হবে না। জান দেখি কেমন করে যাবেন? আমি জোর করতে পারি না বুঝি? অবশ্যই পারো মা, কিন্তু আমার মনে শান্তি নেই। আমার সুদিন পেলে এসে দুদিন থেকে যাব। বউটি হাজারির মুখের দিকে চাহিয়া বলিল, কেন, কি হয়েছে আপনার? হাজারির স্বভাব দুর্বল মন সহানুভূতির গন্ধ পাইয়া গলিয়া গেল। সে তাহার চাকুরি যাওয়ার আনুপূর্বিক ইতিহাস সংক্ষেপে বর্ণনা করিয়া গেল। ডাল নামাইয়া চচ্চড়ি রাঁধিবার ফাঁকে ফাঁকে একটু গর্ব করিবার লোভও সম্বরণ করিতে পারিল না। রান্না যা করিতে পারি মা, তোমার কাছে কুমোর করে বলছি নে। অমন রান্না রানাঘাটের কোনো হোটেলে কোনো বামন ঠাকুর রাঁধতে পারবে না। হয় না হয় মা, এই তোমাদের এখানে এই চচ্চড়ি যে রাঁধছি, তোমাদের সকলকেই খাইয়ে দেখাবো। আমি জোর করে বলতে পারি, এরকম চচ্চড়ি কখনো খাওনি, আর কখনো খাবে না। বউটি বিস্ময়ে সম্ভ্রমে মুগ্ধ দৃষ্টিতে হাজারের দিকে চাহিয়া কথা শুনিতেছিল। বলিল, তাহলে আমায় শিখিয়ে দিতে হবে খুড়োমশাই। একদিনের কম্য নয় সে, শেখালেও শিখতে পারা কঠিন হবে। তোমায় ফাঁকি দেওয়া আমার ইচ্ছে নয় মা। এ শেখা এক আধ দিনের হয় কখনো? তা আপনি যদি অমন রাঁধুনি, আপনার আবার চাকরির ভাবো নাকি? কত বড় লোকের বাড়ি ভালো মাইনে দিয়ে রাখবে? অদৃশ্যে যখন খারাপ হয় মা, কিছুতেই কিছু হয় না। হাতে টাকা থাকে, দুদিন চেষ্টা চরিত্রে করে বেড়াতে পারি। বেড়াবো কি? রেস্ত ফুরিয়ে এসেছে কি না? ক টাকা লাগবে বলুন? কেন, তুমি দেবে নাকি? যদি দিই, সে আমি নিতে পারিনি। কুসুম দিতে চেয়েছিল, কিন্তু তা আমি নেব কেন? তোমরা মেয়ে মানুষ, ব্যাঙের আধুলি পুঁজি করে রেখেছ। তা থেকে যদি নিয়ে তোমাদের ক্ষতি করতে চাইনি। আচ্ছা, আপনাকে যদি টাকা ধার দিই? আপনাকে বলি শুনুন খুড়োমশাই, আমার মার কাছ থেকে কিছু টাকা এনেছিলাম, এখানে রাখবার জো নেই। একটা কথা বলবো? এদিক ওদিক চাহিয়া সুর নিচু করিয়া বলিল, ননদার যা ভালো লোক নয়। এখনই যদি টের পায় নিয়ে নিবে। আমি আপনাকে টাকা ধার দিচ্ছি, আপনি শোধ দেবেন কত করে বলুন? এই কুৎসিত লোভী সরলা মেয়েটির প্রতি হাজারের প্রৌঢ় মন করুণায় ও মমতায় গলিয়া গেল। সে আরো খানিক মজা দেখিতে চাহিল। এমনি টাকা ধার দেবে মা? আমায় বিশ্বাস কি?
তা বিশ্বাস না করলে কি এ কারবার চলে? আর আপনি তো চেনা লোক, আপনার গা চিনি, বাড়ি চিনি, চিনলেই হলো। একটা লেখাপড়া করে নেবে না? কত টাকা দিতে চাও? আমার কাছে আছে 80 টাকা, সবই দিতে পারি আপনি যদি নেন। শোধ কত দিবেন? কত করে চাও? আপনি যা দেবেন। টাকায় 2 পয়সা করে রেট, আপনি 1 পয়সা দেবেন। কেমন তো? আপনার পায়ে পড়ি খুড়োমশাই, টাকাগুলো আলাদা আমার তুরঙ্গতে তোলা আছে, কেউ জানে না। আপনাকে এনে দেই টাকাগুলো, খাটিয়ে দিন আমায়। কাকে বিশ্বাস করে দেব? কে নিয়ে আর দেবে না? কই, লেখাপড়ার কথা বললে না তো? আমি লেখাপড়া জানি নে, কি লেখাপড়া করে নিব? আপনি চান একটা কিছু লিখে দিয়ে যান, কিন্তু তাতে লোক জানাজানি হবে, সে কাজের দরকার নেই। আপনি নিয়ে যান, আমি দিচ্ছি, মিটে গেল। এর আর লেখাপড়া কি? ইতিমধ্যে রান্নাবান্না শেষ হইয়া গেল। বউটি 1 ঘটি দুধ আনিয়া দিয়া বলিল, এই উনুনটা পেরে দুধটুকু জাল দিয়া খেতে বসুন। বেলা কি কম হয়েছে? খাওয়া দাওয়া মিটিয়া গেল। হাজারের কথা মিথ্যা নয়। গোয়ালা বাড়ির সকলে এক বাক্যে বলিল, এরকম রান্না খাওয়া তো দূরের কথা, সামান্য জিনিস যে খাইতে এমন ধারা হয় তা শোনেও নাই। বিকেলে বিশ্রাম করিয়া উঠিয়া হাজারে যাইবার জন্য তৈরি হইল। তাহার ইচ্ছা ছিল আর একবার বউটির সঙ্গে দেখা করে। পল্লীগ্রামে মেয়েদের মধ্যে কড়াকড়ি পর্দা নাই, সে জানে, বিশেষত ব্রাহ্মণ কায়স্থ ভিন্ন অন্য জাতির মেয়েদের মধ্যে। মেয়েটিকে তাহার ভালো লাগিয়াছিল উহার সরলতার জন্য, এবং বোধ হয় টাকা কড়ি সম্বন্ধে কথাটা আরেকবার বলিতে তাহার ইচ্ছা হইতেছিল। সে ইতিমধ্যে একটা মতলব মাথায় আনিয়া ফেলিয়াছে। কুসুম এবং এই মেয়েটি যদি তাহাকে টাকা দেয়, তবে সে তাহার চিরদিনের স্বপ্নকে সার্থক করিয়া তুলিতে পারিবে। ইহাদের টাকা সে নষ্ট করিবে না, বরং অনেক গুণ বাড়াইয়া ইহাদের হাতে তুলিয়া দিতে পারিবে। খাইতে বসিয়া হাজারে এইসব কথা ভাবিয়া দেখিয়াছে। ইহাদের বাড়ি হইতে বাহির হইয়া বড় রাস্তা পারি হইতে একটা পুকুরের ধার দিয়া যাইতে হয়। একটা বড় তেঁতুল গাছ এবং তাহার চারপাশে অন্যান্য বন্য গাছের ঝোপ জায়গাটাকে এমনভাবে ঢাকিয়া দিয়াছে যে বাহির হইতে হঠাৎ সেখানে কেহ থাকিলে তাহাকে দেখা যায় না। পুকুরের পাড় ছাড়াইয়া হাজারে হঠাৎ দেখিল মেয়েটি তেঁতুলতলার ছায়ায় দাঁড়িয়ে আছে, যেন তাহারই অপেক্ষায়। চললেন খুড়োমশাই? হ্যাঁ যাই। তুমি এখানে দাঁড়িয়ে? আপনি এই পথ দিয়ে যাবেন জানি, তাই দাঁড়িয়ে আছি। দুটো কথা আপনাকে বলবো। আপনার হাতের রান্না চচ্চড়ি খেয়ে ভালো লেগেছে খুড়োমশাই। আমরাও তো রাঁধি, রান্নার ভালো মন্দ বুঝি, অমন রান্না কখনো খাইনি। আর একটা কথা হচ্ছে, আমার টাকাটার কথা মনে আছে তো? কি করলেন তার? জানেন তো, মেয়েরা শ্বশুরবাড়ির লোকদের চেয়ে বাপের বাড়ির লোকদের বেশি বিশ্বাস করে। এদের হাতে ও টাকা পড়লে দুদিনে উড়ে যাবে। টাকা তোমার এখনই নিতে পারবো না, কিন্তু আবার আমি এই পথে আসব, তোমার সঙ্গে দেখা করব। তখন হয়তো টাকার দরকার হবে। টাকা তখন হয়তো নিতে হবে। কতদিনের মধ্যে আসবেন তা বলতে পারেননি। ধরো 2 মাস। পুজোর পরে কার্তিক অগ্রহায়ণ মাসের দিকে তোমার সঙ্গে দেখা করব। কথা রইল তাহলে? ঠিক রইল। এসো এসো, লক্ষ্মী ছোট মা আমার, সাবিত্রী সমান হও। আশীর্বাদ করি তোমার বড় বাড়ন্ত হোক। বেলা পড়িয়া আসিয়াছে। হাজারে আবার পথ ধরিয়া চলিতে লাগিল। গোয়ালবাড়ির সবাই এবেলা থাকিবার জন্য অনুরোধ করিয়াছিল, বউটি তো বিশেষ করিয়া। কিন্তু থাকিবার উপায় নাই। একটা কিছু জোগাড় না করা পর্যন্ত তাহার মনে সুখ নাই। মেয়েটি খুব আশ্চর্য ধরনের বটে, নির্বোধ হয়তো। কুসুমের মতো বুদ্ধিমতী নয় ঠিকই, তবুও বড় ভালো মেয়ে।